ইসলামী ব্যাংক গুড়িয়ে খায়। ইসলামী ব্যাংকে অন্যান্য ব্যাংকের মতো সুদ হয়, শুধুমাত্র বিজনেস পারপাসে ইসলামী নাম দিয়ে ব্যাংকগুলো মানুষকে বোকা বানাচ্ছে। এই ধরনের কথা কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে শুনে থাকি। আসলে কি ইসলামী ব্যাংক তাহলে অন্যান্য ব্যাংকের মতোই সুদ হচ্ছে? আজকের এই ভিডিওটি দেখার পর আপনার এই ধরনের কনফিউশন জাতীয় যে সমস্ত প্রশ্নগুলো আছে যে ইসলামী ব্যাংকে সুদ হয় কি হয় না, কিভাবে হয় না, অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের এই জায়গাটায় কিভাবে পার্থক্য, সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত, ইসলামী ব্যাংক কখনো লোন দেয় না, ইনভেস্টমেন্ট করে। এবং লোন এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য হলো, লোন আপনাকে সরাসরি ক্যাশ ফ্যাসিলিটি দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়, সেই টাকার উপরেই একটা লাভ নিচ্ছে। কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে সরাসরি টাকা দিবে না, আপনি যেই পারপাসে লোন নিতে চাচ্ছেন, যেই পারপাসে ব্যাংকের কাছে আসছেন টাকা নেওয়ার জন্য, সেই কাজটা করে দিবে। যেমন ধরেন, আপনি যদি একটা বাড়ি বানাইতে চান, তাহলে বাড়ির যে ম্যাটেরিয়াল আছে সেইগুলো ক্রয় করে সেগুলো আপনার কাছে বিক্রি করবে। আপনি যদি একটা কাপড়ের বিজনেস দেন, আপনার কাপড়ের বিজনেসের জন্য র ম্যাটেরিয়াল লাগবে, বা আপনি যদি ট্রেডিং বিজনেস দেন, সেই কাপড় কিনবেন, আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে কিনতে চান, যেই প্রোডাক্টগুলো কিনতে চান, সেই প্রোডাক্টগুলো ইসলামী ব্যাংক আপনার পছন্দ মতো ক্লায়েন্ট থেকে সেই দামে কিনে আপনার কাছে একটা নির্দিষ্ট লাভে বিক্রি করবে। সো এইটা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি যদি সিম্পলি বলি, ধরেন আপনি আপনার একটা কাপড়ের বিজনেস চিন্তা করেন। হ্যাঁ, মনে করেন আপনি আপনার একটা দোকান দিয়েছেন, সেই দোকানে আপনি চিন্তা করলেন যে আমার এই বছরে এখানে যত কাপড় আছে, প্রত্যেকটা কাপড়ের উপরে আমি 15-20% লাভ ধরে তারপর সেটাকে প্রাইসিং করব। তো এটা কিন্তু সুদ হবে না, এটা টোটালি একটা বিজনেস। কারণ আপনি ইনভেস্ট করেছেন, আপনি কাপড় কিনেছেন এবং সেখানে একটা নির্দিষ্ট লাভ ধরে বিক্রি করেছেন। ইসলামী ব্যাংকও সেম কাজটা করে। ব্যাংকের যে টাকা আছে, আপনার প্রয়োজন অনুযায়ী সেই মালামালগুলো কিনে আপনার কাছে একটা নির্দিষ্ট লাভে বিক্রি করে। সেটা হতে পারে 9%, 10%, 15% লাভে। এখন প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংক অন্য ব্যাংকের মতো এরকম রেট ফিক্সড করে কেন? আচ্ছা, রেট ফিক্সড করাটা কোনো দোষের কিছু নাই। আপনি একটা নির্দিষ্ট রেটেই কিন্তু বিক্রি করবেন। আপনি যে কোনো ব্র্যান্ডের দোকানে যান, আপনি কাপড়ের দোকানে যাবেন, সেখানে একটা ফিক্সড রেট থাকে। ফিক্সড রেটে বিক্রি করাটাই কিন্তু শ্রেয়, কেউ ঠকবে না। এখন যদি রেট ফিক্সড না করে, তাহলে এক একজনে এক এক রকম ভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু একটা বড় প্রতিষ্ঠান সারা দেশে বিজনেস করে, সেটার একটা ইউনিফর্মিটিও দরকার আছে এবং ব্যাংকের কিছু কস্ট অ্যানালাইসিস আছে। সো সব মিলিয়ে একটা নির্দিষ্ট রেট অবশ্যই ফিক্সড করা থাকতে হবে, এটাই শরিয়া সম্মত। এই রেট ফিক্সড করার কারণে কিন্তু কোনোদিনও সুদ হয় না। সুদ হয় হলো যদি আপনাকে ইনভেস্টমেন্ট না করে, কোনো মালামাল না কিনে সরাসরি ক্যাশ ফ্যাসিলিটি দিল, আপনি সেই টাকা নিয়ে আপনি আপনার মতো ইউজ করলেন, এইটা হলো সুদ। মানে কোনো সেম জিনিস যদি আপনি অতিরিক্ত রিটার্ন নেন, এটা হলো সুদ। আপনাকে আমি টাকা দিলাম 100 টাকা, সেইখান থেকে আমি 110 টাকা নিলাম, এই যে 10 টাকা, এটা সরাসরি সুদ, কারণ আমি এর মাঝখানে কোনো বিনিময় জিনিস নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ব্যাংকে তো অনেক ডিপোজিটররা টাকা রাখে, তাদের মাধ্যমে তো ইসলামী ব্যাংক কোনো ধরনের প্রোডাক্ট কিনে না, বা তাদের কাছ থেকে কিনে না, বা তারা ইসলামী ব্যাংকে বিক্রি করে না, তাদেরকে তো ফিক্সড রেটে বা একটা লভ্যাংশ অফার করা হচ্ছে। তাহলে তারা যে লাভটা পাচ্ছে, বা কাস্টমাররা যে ডিপোজিট রেখে ডিপোজিটের উপরে যে লাভটা পাচ্ছে, সেইটা কি সুদ হবে না? প্রথমত, ডিপোজিটরদেরকে কোনো ফিক্সড রেট অফার করা হচ্ছে না। যে রেটটা অফার করা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রভিশনাল রেট। প্রভিশনাল রেট কি? মানে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এবং ব্যাংকের একটা নির্দিষ্ট টার্গেট, কতটুকু সে ইনভেস্টমেন্ট করবে, কতটুকু বিজনেস করবে, সেইটার ভিত্তিতে প্রতি বছর পলিসি হয় এবং টাইম টু টাইম এই তথ্যগুলো অ্যানালাইসিস করে ব্যাংক কি করে একটা নির্দিষ্ট রেট অফার করে যায়। হ্যাঁ, আমাদের যে ডিপোজিট অ্যাকাউন্টগুলো আছে, আপনি যদি এখানে ডিপোজিট রাখেন, এত % হারে লাভ পাবেন। তবে এইটা হলো একটা প্রভিশনাল রেট। প্রতি বছর হিসাব চূড়ান্ত করে সেখানে কিন্তু আরো লভ্যাংশ তাকে এনহ্যান্স করা হয় বা কমিয়ে দেওয়া হয়, প্লাস মাইনাস হতে পারে। কারণ ব্যাংকের যে চূড়ান্ত লাভ হয়, এই যে বললাম এর আগে ইনভেস্টমেন্ট করে ব্যাংক যে লাভটা পায়, সেই লভ্যাংশ ডিপোজিটরদেরকে দিয়ে দেয়। সো এই ডিপোজিটরদেরকে যে লভ্যাংশটা দেয়, সেটা ফাইনাল হওয়ার পরে তখন ওই যে প্রভিশনাল রেট, সেটার সাথে যদি আরো অ্যাড হয়, সেই বাড়তি অংশটা আবার তার অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টগুলো চেক করেন, তাহলে ট্রানজাকশনে আপনি দেখবেন যে বছর শেষে, অর্থাৎ হিসাব ফাইনাল হওয়ার পরে, সেখানে কিন্তু আবার লভ্যাংশের এনহ্যান্সমেন্টটা দেওয়া আছে, যে আপনার গত বছর অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটার উপরে আরো আপনি এনহ্যান্সমেন্ট কত টাকা পেয়েছেন। তাহলে ইসলামী ব্যাংক যে টাকাগুলো নিচ্ছে ডিপোজিটরদের কাছ থেকে, সেটা কিভাবে করছে? এখানে বলা হয় মুদারিব এবং সাহেব আল মাল। আচ্ছা যাক, আরবি বললাম না, বাংলায় বলি আপনাকে। একজন ডিপোজিটর যার কাছে অতিরিক্ত টাকা আছে, সে কোথাও ইনভেস্টমেন্ট করতে পারতেছে না বা খাটাইতে পারতেছে না, অথবা সে বিদেশে থাকে, বয়স্ক মানুষ, তার খাটানোর মতো উপযুক্ত কোনো সময় নেই, সে কি করবে? টাকা নিয়ে ঘুরতেছে। ভাই, আমি এমন একজনকে যদি পাই যে আমি টাকা দিব, সেই টাকা দিয়ে সে ব্যবসা করবে, তার মধ্যে কিছু লাভ হলে আমাকে কিছু দিল, সেই কিছু নিল। ইসলামী ব্যাংক সেম কাজটাই করে।
এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ডিপোজিটর এবং ব্যাংকের মধ্যে একটা চুক্তি সম্পাদন হয়, যেখানে বলা থাকে যে ইসলামী ব্যাংক তার সর্বোচ্চ চেষ্টা করে যোগ্যতা খাটিয়ে এটা চেষ্টা করবে এখানে যে লাভটা হবে তার কমপক্ষে 65% ডিপোজিটরদেরকে দিয়ে দিবে এবং বাকি যে অংশটা থাকে সেটা ব্যাংকের লাভ হিসাবে গণ্য হবে। সুতরাং এখানে ডিপোজিটরদের ফিক্সড রেটে দেওয়া হচ্ছে, বিষয়টা এমন না, বরং ইনভেস্টমেন্ট করে ব্যাংক যে লাভ হবে তারই মিনিমাম 65% ডিপোজিটরদেরকে সেই অ্যাকাউন্টের ওয়েট অনুযায়ী বন্টন করে দেওয়া হচ্ছে। সো এটা কিন্তু কোনোভাবেই শোধ হচ্ছে না। আশা করি আপনাদের ইসলামী ব্যাংকের এই শোধ হওয়া না হওয়া নিয়ে যে মিসকনসেপশনগুলো আছে এটা মোটামুটি দূর হয়েছে।